শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। আজ গল্প স্বল্পতে শুনবেন মনোরঞ্জন ভট্টাচার্যের লেখা গল্প ভুতুড়ে পাহাড়। মনোরঞ্জন ভট্টাচার্য পেশায় ছিলেন রিপন কলেজ অর্থাৎ আজকের সুরেন্দ্রনাথ কলেজের ডাক সাহিত্যে অধ্যাপক। অধুনা বাংলাদেশের ফরিদপুরে বাংলার 1310 সালে তাঁর জন্ম। হিন্দু স্কুলে পড়াশোনা, পরে প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণীতে প্রথম। কৃতি ছাত্র ও প্রথিতযশা অধ্যাপক হলেও তাঁর শখ ছিল কিশোরদের জন্য লেখালেখি। রামধনু পত্রিকায় লেখালেখি শুরু, পরে আমৃত্যু এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর সরস ও বুদ্ধিদীপ্ত রচনার ভক্ত ছিলেন প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়ের মতো বহু মহারথী। তার সমস্ত রচনা একত্রিত হয়ে প্রকাশিত হয়েছে ছোটদের অমনিবাস নাম নিয়ে। তার বহু লেখা এখনও অগ্রন্থিত রয়েছে। আমাদের আজকের গল্পটি মনোরঞ্জন ভট্টাচার্যের লেখা একটি রহস্যময় গল্প। ঘটনাস্থল কলকাতা থেকে বহু দূরে হিমালয়ের কোলে, বাঙালির চিরকালের প্রিয় দার্জিলিংয়ের অদূরে এক নির্জন পাহাড়ে। গল্প পাঠে রাজীব, অরিজিৎ, সুদীপ্ত, অর্পণ, দত্তাত্রেয় এবং সোমক। মূল গল্পটি সাধু ভাষায় থাকলেও শ্রোতার সুবিধার জন্য এটিকে চলিত ভাষায় রূপান্তর করে নেওয়া হয়েছে। শুরু হচ্ছে ভুতুড়ে পাহাড়। বর্ষাকালে কবি দ্বিজু রায়ের নাকি সবচেয়ে ভালো লাগতো মুড়ি দিয়ে ফুড়ুলি খেতে খুব কাপ। পুরো কবি না হলেও বিয়ের প্রীতি উপহার টুপহার 2-5টা লিখেছি তো, তাই সেদিন বর্ষায় আমরাও ফুড়ুলি খাচ্ছিলাম, তবে মুড়ি দিয়ে নয়, চা দিয়ে। ভোজটি চলছিল দার্জিলিংয়ের লুই জুবিলি স্যানিটারিয়ামে বসে। নানা রকমের গল্প হতে হতে শেষটায় একেবারে সেরা গল্পে এসে পৌঁছল ভূতের গল্প। আমরা সবাই কলকাতায় থাকি। পুজোর ছুটিতে দিন কয়েকের জন্য হাওয়া বদলাতে এসেছি মাত্র। কিন্তু কানাইবাবু দার্জিলিংয়ের বরাবরকার বাসিন্দা। তিনি আসর জমিয়ে তুললেন প্রশ্ন করে, মশাইরা ভূত মানেন? দেখলাম সবাই মানে, শুধু এই পরম পাপী আমি ছাড়া। শুধু মানা নয়, সকলেই নাকি একবার করে ভূতের খপ্পরে পর্যন্ত পড়েছিল। বহু কষ্টে পার পেয়েছে। অবিনাশ তো নাকি সাবাড়ি হয়ে যেত যদি না তাদের উড়ে বামুনের টিকিটা চেপে ধরতে পেত। তবু ভূত তাকে শাসিয়ে গিয়েছে। আগে পাবো রে, একদিন ঠিক পাবো। ঘাড় বেঁকিয়ে একটু হাসবো ভাবছিলাম, কিন্তু অবিনাশের চোখকে ফাঁকি দেওয়া গেল না। সে রেগে বলল, কিষ্কিন্ধার মরকট তুমি, হাসবেই তো বাবা। তবে এও বলে রাখছি যে প্রভুরা যদি বাস্তবিকই কৃপা একবার করেন তো তোমার ওই সুগ্রীব অঙ্গদের ঠাকুরদা এলেও কিন্তু ঠেকাতে পারবে না। অবিনাশের স্বভাবই এই, কথার প্রতিবাদ করলেই রেগে যায়, আর রেগে গেলেই আমাকে কিষ্কিন্ধার মরকট বলে গাল পাড়ে। তার কারণ বাল্যকালটা আমার কেটেছিল বরাবরই ম্যাড্রাসে, এবং পণ্ডিতেরা নাকি অনেক গবেষণা করে ঠিক করেছেন যে পৌরাণিক আমলের কিষ্কিন্ধার শহরটি ছিল আজকালকার ম্যাড্রাস শহরের কাছাকাছি কোনো একটা জায়গায়। অতএব অবিনাশের কথার আমি কোনোই প্রত্যুত্তর করলাম না, কেননা তাতে কোনো লাভ নেই, উপরন্তু আরও কিছু গালি খাওয়ার সম্ভাবনা। কিন্তু কথাগুলো যে তার আমি নিতান্তই তাচ্ছিল্যের সঙ্গে নিচ্ছি, কানাইবাবু সেটা বুঝলেন। আমার মুখের দিকে একটুখানি চেয়ে থেকে জিজ্ঞাসা করলেন, আপনার বোধহয় ওসব দুর্বলতা আদৌ নেই বিজয়বাবু। ভূত টুত বোধ করি কুসংস্কার বলেই মনে করেন। আপনি ঠিক ধরেছেন কানাইবাবু, ও বিষয়ে অবিনাশ ভাইয়ের মতো ঠিক অতখানি উঁচুতে এখনো উঠতে পারিনি। আজ সন্ধ্যের পর একা একা একবার রংরু পাহাড়টা ঘুরে আসতে পারবেন? পারি, যদি যে পাহাড়ের নাম করলেন সেটা অতিমাত্রায় দুর্গম না হয়, আর সেখানে যাবার পথটা বলে দেন। না না, দুর্গম তেমন কিছু নয়, শহর থেকে মাইল 4 ভেতরেই জায়গাটা। তবে লোকজনের চলাচল বন্ধ হয়ে যাওয়াতে রাস্তাঘাট জংলা হয়ে গেছে, সে কথা সত্যি।
শীতকালে শোনা যায় কখনো ভালুক টালুকও দু একটা বের হয়, তবে এদিনে সে ভয় কিছুমাত্র নেই। দূর গাঁয়ের পাহাড়িয়ারা কখনো কখনো ওপর দিয়ে শহরে এসে থাকে বটে, তবে সে দিনও মানে সন্ধ্যের পর রংরু পাহাড়ে পা দিতে পারে এমন সাহসী পুরুষ এ তল্লাটে একটিও খুঁজে পাবেন না। কেন? ওখানে একটা সাহেব ভূত আছে। সাহেব মোড়ে ভূত হলেই তাকে সাহেব ভূত বলা হয়, এ কথা জানতাম। আরও জানতাম লোকের ধারণা অপর ভূতের চাইতে সাহেব ভূতেরা ঢের বেশি হিংস্র। মানুষের দেখা পেলে তার রক্তপান করা তাদের চাইই চাই। তাই সমস্ত ব্যাপারটা জানার জন্য ভারী কৌতূহল হলো। কানাইবাবুকে জিজ্ঞেস করলাম, তা শহর থেকে অত দূরে অমন নিরালা পাহাড়ে গিয়ে ভূত তার আড্ডা গাড়লে কেন? কানাইবাবু বললেন, সে এক ইতিহাস মশাই, বোধ করি 8-10 বছর আগেকার কথা। এক খ্রিস্টান পাদ্রী সাহেব গভর্নমেন্টের কাছ থেকে অল্প কিছু জায়গা ইজারা নিয়ে নিজের থাকবার জন্যে রংরু পাহাড়ে ছোট্ট একটা কুঠি বানালো। সাহেবের মতলবটা বোধ করেছিল ওখানে একটা স্থায়ী মতো আড্ডা গেড়ে আশপাশের গাঁগুলোতে ধর্ম প্রচার করে বেড়াবে। শহরের বাইরে একটু নিরিবিলিও হবে, আবার যখন খুশি ঘোড়ায় চড়ে শহরে এসে পৌঁছতে কোনো বেগও পেতে হবে না। তার অভিপ্রায় কিন্তু পূর্ণ হতে পেল না। কুঠি তৈরির সঙ্গে সঙ্গে একদিন বাগানে ঘুরে বেড়ানোর সময় তাকে সাপে কাটলে সাহেবকে বিদায় নিতে হলো পৃথিবী থেকে। অপঘাতে মরার দরুন ভূত হয়ে সে তার কুঠি আগলে বসে আছে। তার দাপটে রংরু পাহাড়ের ত্রিসীমানায়ও কারো ঘেঁষবার জন্যেই। কতবার কত পাহাড়ির কাছে সেই বিভৎস প্রেতাত্মার কথা শোনা গেছে। অমন ভয়ানক মূর্তি নাকি কল্পনাতেও আনা যায় না। মুখ হাতগুলো পোড়া অঙ্গারের মতো কালো হয়ে গেছে। সেই কালো মুখে ইয়াব বড় বড় আগুনের গোলার মতো টকটকে লাল দুটো চোখ। ক্রমাগত সেই চোখ দুটো ঘুরছে। মিশনারি সাহেবদের মতো আলখাল্লা গোছের একটা পোশাক পরে কুঠির আশপাশে প্রেতাত্মা ঘুরে বেড়ায়। মানুষ দেখলেই বিকট হুঙ্কার করে ধেয়ে আসে। কানাইবাবু বর্ণনা শেষ করে থামলেন। সকলেই স্তব্ধ হয়ে তাঁর কথা শুনছিল। আমি বললাম, ভূতের তো মশাই অধ্যাবসায় আছে খুব। এই 10 বছর ধরে সমানে সে কুঠি আগলে বসে আছে। অত্যাচার তার একটুও কমেনি। কানাইবাবু এবার বললেন, ছাই কমেছে, বরং কিছুকাল হলো নতুন উৎপাতের সৃষ্টি হয়েছে। এতদিন শুধু সাহেব ভূতের বেরিয়ে বেড়ানোর কথাই শুনে আসছিলাম, কিন্তু কিছুদিন থেকে শুনছি রাত একটু গভীর হলেই নাকি আজকাল প্রকাণ্ড একটা আলোর ভাটাকে কুটির চারপাশে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। মস্ত ভাটাটা চারদিক থেকে নাকি তার তীব্র সবুজ আলো ঠিকরে বার হয়। কথাটাকে গোড়াতে যে গাঁজাখুরি বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা না হয়েছিল তা মনে করবেন না। বারছিলের ওপর থেকে নিচে রংরু পাহাড়ের কুঠিটা দিব্যি চোখে পড়ে। কাল রাত্রে আমরা বন্ধুতে স্পষ্ট সেই ভুতুড়ে আলোর ভাঁটাটা কুঠির চারপাশে ঘুরতে দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, শহরের এত কাছে ব্যাপারটা ঘটছে আর পুলিশ একবার তদবির করাটাও আবশ্যক বোধ করছে না? জিভ এবং তালুর সাহায্যে একটা শব্দ উচ্চারণ করে কানাইবাবু বললেন, আরে মশাই, পুলিশ? স্বয়ং ডেপুটি কমিশনারের কানে কথাটা তোলা হয়েছিল, তা তিনি তো হেসেই অস্থির। খুব বীর পুরুষ তোমরা, বোঝাই গেছে। এখন যার যার নিজের নিজের বাড়ি যাও। আলোর ভাটা যখন তোমাদের বাড়ি গিয়ে পৌঁছবে তখন ফের এসে খবর করো। অবিনাশ রেগে বলল, দরদ তো উপচে পড়ছে, সাহেব ভূত কিনা? সে রাতে আমাকে গিয়েই অবিনাশকে বাড়িতে রেখে আসতে হলো। ভূত যে তাকে শাসিয়ে রেখেছে
যদি বাঘে সত্যিই পায়। পরদিন ভোর হতেই টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছিল। ঠিক করলাম যে সকালটায় আর বেড়াতে বের হব না। কেন জানি না, বরাবর দেখেছি বাদলার দিনে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। শৈশবে ম্যাড্রাসি সহপাঠীদের সঙ্গে কি সুখেই না দিনগুলো কেটেছে। বড় হয়ে সেসব বন্ধুরা কে কোথায় ছড়িয়ে পড়েছে কে জানে। দিন কয়েক আগে মাদ্রাসের এক বন্ধুর কাছ থেকে একখানা গ্রুপ ফটো উপহার পেয়েছিলাম। সুটকেস খুলে সেটা বের করে আনলাম। অশেষাদ্রি চার্লু, লক্ষণ স্বামী আয়েঙ্গার, ভেঙ্কট রাঘবম সকলেই সে ছবিতে আছে। কিন্তু তবুও যেন তৃপ্তি হলো না এতে। তাদের বড় হয়ে তোলা ফটো, ছোটবেলার সেই কচি মুখগুলো না, এর মধ্যে নেই। কেবল ভেঙ্কট রাঘবমের চেহারাটায় আগের মতো ছেলেমি ভাবই রয়ে গেছে। দেখতে ছোট হলেও সে ছিল আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। বড় হয়ে সে নাকি কোথায় প্রফেসরের চাকরি নিয়েছে, অনেক বইও নাকি লিখেছে। মশগুল হয়ে পুরনো দিনের কথাগুলো ভাবছি, এমন সময় কে যেন ঠক ঠক করে দৌড়ে এসে ঘা মারল। উঠে গিয়ে দরজা খুলে দেখি পদম বাহাদুর একেবারে মিলিটারি চালে ঘরে ঢুকছে। লোকটা এখানেই কোনো সরকারি অফিসে চাকরি করে, ভারী শিকারের শখ। কবে নাকি তাকে কথা দিয়েছে তার সঙ্গে শিকারে যাব। আজ রোববার দেখে সেই কথাটি স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই তার এখানে আগমন। বাদলার দোহাই, আলসের অজুহাত, এসব কিছু দিয়েই যেন সেই নাছোড় বান্দা লোকটির হাত থেকে রেহাই পাওয়া গেল না। অগত্যা তখন বললাম, বেশি দূর যেতে পারবো না, মেহনতও বেশি করতে পারবো না। সাদা কথায় পাখি শিকারে যদি তার আপত্তি না থাকে তবে বেলা 3:30টায় হাতিয়ার সংগ্রহ করে সে যেন আসে, দেখা যাবে। বহুকাল পরে আবার ঘোড়ার উপরে। ছোটবেলায় ঘোড়া চালাতে খুবই মজবুত ছিলাম, বিনা জিনেও কত চালিয়েছি। কিন্তু এতদিন কলকাতায় থাকার ফলে ভুঁড়িটা বেশ বড়সড় হয়ে দাঁড়িয়েছে। ঘোড়ার পিঠে নাচতে আর রাজি হয় না, কেমন যেন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম। ওদিকে শহরের সীমানার ধারে এসেই পদম বাহাদুরের ঘোড়া বিভৎস জোরে চিৎকার করে এমন জোরে ছুট দিল যে আমার সাধ্যেই কুলোল না তার সঙ্গে সমানে তাল রাখি। ঠিক সেই মুহূর্তে সময় বুঝেই বোধ করি জোরে এক পশলা বৃষ্টি এসে সামনের দিকটা এমনই ঝাপসা করে দিল যে কিছুই আর নজরে আসে না। বাঁদিকে প্রকাণ্ড উঁচু পাহাড়, ডান দিকে 500 ফিট নিচু খাদ, তার মাঝখানটা দিয়েই ঘোড়া হাঁকাবার রাস্তা। বৃষ্টিতে এবং কুয়াশায় সামনের দৃষ্টি প্রায় বন্ধ হয়ে এসেছে। গোপনে সত্যি কথাটা চুপি চুপি স্বীকার করি, আমার মশাই সে অবস্থায় আর ঘোড়া চালাতেও সাহস হলো না। ঘোড়া থেকে নেমে জল থামার জন্য অপেক্ষা করতে লাগলাম। আর এখানেই বোধ করি একটা ভুল করে ফেললাম, কেননা মিনিট 50-এর পর যখন জল থামল তখন আর পদম বাহাদুরের টিকি লেজেরও দেখা নেই। বরাবর আমি সমানে তার পেছনে পেছনে এসেছি তা কে বলবে? শিকার মাথায় উঠল। এখন পদম বাহাদুরকে খুঁজে বের করতে পারলে হয়। নিতান্ত 2-1 মিনিট নয়, পুরো 1.5 ঘন্টা সেই নির্জন পাহাড়ের অলিতে গলিতে আমি পদম বাহাদুরের সন্ধান করতে লাগলাম। চিৎকারে গলা ফাটিয়ে ফেললাম, কিন্তু কাকস্য পরিবেদনা। একে মেঘাচ্ছন্ন আকাশ, তার সঙ্গে আবার বেলা পড়ে আসছে। দেখতে দেখতে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসলো। ভারী পরিশ্রম বোধ হচ্ছিল। গাছগাছড়ায় ভরা একটুখানি ফাঁকা জায়গা পেয়ে জিরোবার উদ্দেশ্যে সেখানেই ঘোড়া থেকে নেমে পড়লাম। ঘোড়াটাকে ছেড়ে দিলাম, এদিক ওদিক ঘুরে একটু কচি ঘাস খেয়ে নিক। গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসেছিলাম, বোধ করি আয়েসে চোখ দুটো অল্প একটু বুঝে আসছিল। হঠাৎ যে দৃশ্য দেখলাম সত্যি তা ভোলার নয়। 2টি ভুটিয়া, তাদের একটি পৌঢ় এবং অপরটি ছোকরা বয়সী, 2 টাট্টুতে চেপে টকবক টকবক শব্দে শহরের দিকে চলেছে।
এতে অবশ্য আশ্চর্য হবার কিছুই নেই, কিন্তু সেই লোক দুটোর মুখের দিকে কেউ যদি তাকাতো তবে স্তম্ভিত না হয়ে কিছুতেই সে থাকতে পারত না। মরার মুখের মতো তাদের মুখও বিবর্ণ। একটা অজ্ঞাত আতঙ্ক চোখ ফুটে বের হচ্ছে। কোনো একটা ভীষণ কিছুর হাত থেকে পরিত্রাণ পেতে তারা যেন ছুটে প্রাণ বাঁচানোর চেষ্টায় আছে। হঠাৎ আমার ওপর চোখ পড়তেই সেই পৌঢ় পাহাড়িয়া এক বিকট আর্তনাদ করে ঘোড়ার একধারে হেলে পড়ল। মানুষের ওপর হিংস্র বাঘ ঝাঁপিয়ে পড়লে চোখে মুখে তার যে অসহায় ভাব ফুটে ওঠে, বইয়ের ভাষাতেই এতদিন তার বর্ণনা পড়েছিলাম, এইবার চোখে দেখলাম। বিদ্যুৎ বেগে লাফিয়ে গিয়ে আমি তার টাট্টু রাশ চেপে ধরলাম, নইলে নিশ্চয়ই সে মাটিতে গড়িয়ে পড়ত। কণ্ঠস্বরটাকে যতদূর সম্ভব মোলায়েম করে হিন্দিতে বললাম, বুড়ো বাবা, এত ভয় পেয়েছ কেন? ততক্ষণে কিন্তু ছোকরা বয়সী ভুটিয়াটিও ঘোড়ার রাশ টেনে একেবারে থেমে পড়েছে। চেয়ে দেখি বিস্ময়ে বিস্ফারিত দুই চোখে সে যেন আমায় গিলছে। তারপর ছানা বড়ার মতো চোখ দুটো আমার মুখের ওপর রেখে সে ভাঙা হিন্দিতে বলল, বাবুজি, এই সময় আপনি এখানে? আমি যে কোথায় সে সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। জিজ্ঞেস করলাম, কেন, শহর থেকে অনেকটা দূরে এসে পড়েছে নাকি? শহর? শহর এখানে কোথায় বাবুজি? 4 মাইলের ভিতরে এখানে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু বন আর পাহাড়, পাহাড় আর বন। চারিদিকে চেয়ে দেখি নিবিড় অন্ধকার গম গম করছে। জিজ্ঞেস করলাম, এটা কোন জায়গা? রংড়ু পাহাড়। ছেলেটার গলার স্বর যেন একটু কেঁপে উঠল। রংরু পাহাড়। কানাইবাবুর কথা বিদ্যুতের মতো আমার মনের মধ্যে দিয়ে খেলে গেল। এই বলিষ্ঠ নির্ভীক ভুটিয়া ছেলেটা পর্যন্ত যে পাহাড়ের নাম করতে মনে মনে কেঁপে ওঠে, না জানি সেই জায়গা কতই না ভয়ঙ্কর। আমাকে চুপ করে থাকতে দেখে ছেলেটি বলল, বাবুজি, ভাববেন না, আপনি আমার ঘোড়ায় উঠে পড়ুন, আমি ওর লেজ ধরে ধরে দৌড়ব। আমি অবাক হয়ে যুবক বীরের মুখের দিকে তাকালাম। বাহ, এই না হলে সাহসী বীরের কথা। প্রকাশ্যে হেসে শুধু বললাম, তার প্রয়োজন নেই, তোমরা রওনা হও, আমার ঘোড়া কাছেই আছে, আমি তাতেই যেতে পারবো। দেখতে দেখতে ভুটিয়া দুজন রাস্তার বাঁকের আড়ালে অদৃশ্য হয়ে গেল। নির্জন হতেই জায়গাটা যে কি ভীষণ ভয়াবহ তা নতুন করে অনুভব করতে লাগলাম। প্রতি মুহূর্তেই মনে হতে লাগলো নিবিড় অন্ধকার যেন বিভৎস দৈত্যের মূর্তি নিয়ে আমার টুঁটি চেপে ধরতে এগিয়ে আসছে। কানাইবাবুর সেই প্রেতাত্মার গল্প বারবার মনে আসতে লাগলো, আর আমার বুকের ভেতরটা হিম হয়ে উঠতে লাগলো। কিন্তু তবুও দৃঢ়ভাবে বন্দুকটাকে চেপে ধরে মনে মনে বললাম, না, ভগবান নিজেই যখন এই সুযোগ আমায় দিয়েছেন তখন পিছুপা হব না কিছুতেই। রংরু পাহাড়ের প্রেতাত্মার সঙ্গে আমায় বোঝাপড়া করতেই হবে। হঠাৎ পাশের জঙ্গলটা কেঁপে উঠল। মনে হলো সাধারণ মানুষের 6-7টির সমান ওজনের একটি প্রাণী অন্ধকারে জঙ্গল ভেদ করে বিদ্যুৎ বেগে আমার দিকে ছুটে আসছে। আমার পায়ের তলার মাটি কেঁপে উঠল। মনে হলো বন্দুক বুঝি এমনই হাত থেকে খসে পড়ে, তবুও প্রাণপণে সেটা উঁচিয়ে ধরলাম। মুহূর্ত পরেই যে জিপটি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল, আশ্চর্য হয়ে দেখলাম সেটা আমারই ঘোড়া। কিন্তু এ কি চেহারা তার! সমস্ত শরীর অবিরত কাঁপছে। নিদারুণ ভয় চোখে মুখে যেন উপচে পড়ছে। অসহায়ভাবে সে আমার গা ঘেঁষে দাঁড়ালো। ইতর জীবের মুখেও যে ঠিক মানুষেরই মতো ব্যাকুল ভয় কাতর ভাব ফুটে উঠতে পারে তা সেদিন প্রথম লক্ষ্য করলাম। সে মুখ যেন অবিলম্বে সেই স্থান ত্যাগ করার জন্য আমায় ব্যগ্র ইঙ্গিত জানাচ্ছিল। একবার ভাবলাম, আর না, এবার সরে পড়াই মঙ্গল। যে জায়গায় দুর্ধর্ষ ভুটিয়া পাহাড়িরা আচমকা মানুষ দেখে ঘোড়ার গায়ে এলিয়ে পড়ে, যে স্থানে সে নিঃশঙ্ক পাহাড়ি ঘোড়া
ভয়ে দিশেহারা হয়ে যায় না জানি কি ভীষণ সেই স্থান। কিন্তু সঙ্গে সঙ্গেই মন বলে উঠল, কি মৃত্যুর ভয় এতই বড় হলো? কালা মুখ নিয়ে ফিরবে কোন লজ্জায়? যে জিনিস বিশ্বাস করো না বলে লোকের কাছে বুক ঠুকে বেড়াও, আজ তারই হাত থেকে পোড়া প্রাণটা বাঁচাতে হবে কেন? অমন প্রাণ না বাঁচালেই নয়। তড়াক করে ঘোড়ার পিঠে লাফিয়ে উঠলাম। যেদিক থেকে ভয় পেয়ে ঘোড়াটি দৌড়ে আসছিল সেই দিকে আর পাও নড়তে চাইল না। অসম্মত ঘোড়াকে সামনে চালিয়ে নেবার যত রকম কৌশল জানা ছিল সবগুলোই যখন ব্যর্থ হলো, তখন অগত্যা ঘোড়া থেকে নেমে সেটিকে একটা গাছের ডালের সঙ্গে বাঁধলাম। তারপর বন্দুক হাতে একাই সামনে এগোতে শুরু করলাম। জঙ্গলের ভেতর দিয়ে খানিকটা এগোতেই যা দেখলাম তাতে আমার সমস্ত শরীরে বারবার কাঁটা দিয়ে উঠল। দূরে বাস্তবিকই একটা কুঠির মতো দেখা যাচ্ছে, তার সামনে প্রকাণ্ড একটা আলোর গোলা পড়ে তীব্র সবুজ আলো চারিদিকে ঠিকরে পড়ছে। মনে হলো পেরেক দিয়ে কে আমার পা যেন মাটির সঙ্গে গেঁথে দিয়েছে। কোনো মতেই আর সামনে চলা সম্ভব নয়। তবুও মাতালের মতো টলতে টলতে এগিয়ে একেবারে কুঠির সামনে এসে পৌঁছলাম। বাবা, দেওয়ালের আড়ালে ধক ধক করে জ্বলছে ও দুটো কি? জ্বলন্ত কয়লার মতো চোখ, সাধারণ মানুষের চোখের প্রায় 5 গুণ বড়। দয়াময়, তুমি কোথায়? এ আমি কি দেখছি? শুধু তো চোখ দুটো নয়, এ যেন ছায়ামূর্তি পাদ্রী সাহেবের মতোই সাদা আলখাল্লায় সারা শরীর ঢাকা। কানাই বাবু? মূর্তি ফিরে তাকালো। সেই ভাঁটা দুটো দৃষ্টি একেবারে আমার মুখের ওপর এসে পড়ল। মুহূর্ত মধ্যেই বিকট গর্জন করে মূর্তি আমার দিকে লাফিয়ে আসলো। মনে হলো আমার বুকের ভেতর দিয়ে যেন বিদ্যুতের প্রবাহ চলে গেল। আমি সেই কুঠির ধারেই ঘাসের ওপর আচ্ছন্ন হয়ে পড়লাম। জ্ঞান আসার পর চেয়ে দেখলাম তখনও রাত্রি। ছোট্ট একটা ঘরে ক্যাম্প খাটের ওপর শুয়ে আছি, আর পাশে চেয়ারের ওপর বসে আমার মুখের দিকে উৎসুক চোখে চেয়ে আছে আমারই বাল্যবন্ধু ভেঙ্কট রাঘবম। আমায় চোখ মেলতে দেখে সে ব্যস্তভাবে জিজ্ঞেস করল, এখন কেমন বোধ করছো বিজয়? সমস্ত মাথাটা ঘুরতে লাগলো। ভাবলাম আমিই বা কোথায়, আর মাদ্রাজ থেকে রাঘবমই বা এখানে এসে মিলল কিভাবে। জিজ্ঞাসা করলাম, এ আমি কোথায় হে রাঘবম? রুংরু পাহাড়ে। পাহাড়ের নামটা শুনেই আমার সারা শরীর কেঁপে উঠল। দেখে রাঘবম হেসে বলল, ভয় নেই গো, ভয় নেই। আমি আজকাল এই রুংরু পাহাড়ের ভূত। অবশ্য আসল ভূত নই, তা বোধ হয় টের পাচ্ছ। আসলে সমস্ত ব্যাপারই তোমায় ভেঙে বলছি, কিন্তু তার আগে চোঁ করে এক বাটি গরম দুধ খেয়ে নিতে হবে। দাঁড়াও, আমার চাকরকে সে ফরমাইশটা করে দিই। চাকরের হাত থেকে গরম দুধের বাটিটা নিয়ে আমি শেষ করে ফেললাম। এদিকে রাঘবম বলতে আরম্ভ করল, বোধহয় খবর রাখো যে আজকাল আমি গভর্নমেন্টের কলেজে প্রাণীবিজ্ঞানের অধ্যাপক হয়েছি। আসলে ছোটবেলা থেকেই নানা রকম পোকামাকড়ের অনুসন্ধান করা এবং তাদের স্বভাব চরিত্র লক্ষ্য করার বাতিক আমায় পেয়ে বসেছিল। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কমা দূরে থাক, 1000 গুণ বেড়ে গেছে বলতে পারো। কাজেই কর্মজীবনেও এদিকটাই বেছে নিয়েছি। কলেজের 2-4 ঘন্টা লেকচার দেওয়া ছাড়া সারাদিন আমি পোকামাকড় নিয়ে ল্যাবরেটরিতে পড়ে থাকতাম। তাদের বিচিত্র জীবনযাত্রা প্রণালী দেখে উৎসাহে আর আনন্দে অধীর হয়ে উঠতাম। তো কিছুদিন বাদেই পোকামাকড়ের ওপর আমার একখানা বই বার হলো। বিলাতের বৈজ্ঞানিকেরা চিঠি লিখে আমায় জানালেন যে সেটা নাকি ভয়ানক রকম ভালো হয়েছে। আমি নাকি চেষ্টা এবং পরিশ্রম করলে এই বিষয়ে পৃথিবীর ভেতর সেরা পণ্ডিত হতে পারবো।
পৃথিবীর বড় বড় পণ্ডিতদের এই উৎসাহ বাক্য আমায় যেন একটু চাড়া দিয়ে তুলল। মনে মনে প্রতিজ্ঞা করলাম এই জ্ঞানের প্রসারের জন্য আমার জীবন উৎসর্গ করব। কোনো রকম সুখের প্রত্যাশা রাখব না, কোনো রকম বিপদকেই গ্রাহ্যের ভেতর আনব না। তো ভারতবর্ষের সবচাইতে বড় সবচেয়ে বড় যে পর্বত বলতে পারো বিধাতার আশীর্বাদে, সেটা হচ্ছে হিমালয় পর্বত। কত রকম গাছ গাছড়া এবং জীবে যে এই পর্বতটি ভর্তি, তার কি বলবো, সে তো তুমি জানোই। তো ঠিক করলাম এই হিমালয়ের আলাদা আলাদা কীটপতঙ্গ নিয়েই আমার গবেষণা শুরু করতে হবে। তো 1 বছরের ছুটি নিয়ে চলে এলাম দার্জিলিং। লোকালয়ের বাইরে নির্জন একটা জায়গা পেলে আমার গবেষণার কাজে সবচাইতে সুবিধা হয়। তো তেমন জায়গা এখানে কোথায় পাওয়া যায় এই যখন ভাবছি, তো ডেপুটি কমিশনারের সঙ্গে একদিন এ বিষয়ে আলাপ হতেই তিনি বললেন, রোংরু পাহাড়ে একটা পুরো বাড়ি আছে। সবার ধারণা সেখানে এক পাদ্রী মরে ভূত হয়ে আছে। যদি আমার ভয় না হয় তবে তিনি সেখানে সমস্ত বন্দোবস্ত করে দিতে পারেন। ভূত জিনিসটা কোনো কালেই মানি না, কাজেই তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। তো সেই থেকে আমার বিশ্বাসী চাকর রাম পিল্লাই আর আমি এই রোংরু পাহাড়ের অধিবাসী। শিয়াল এইসব বুনো জানোয়ারের উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য ইলেকট্রিকের তারে সব পুরো কুঠিটাই আর কি ঘিরে নিয়েছি। তারে ওদের গা লাগলেই শক খাবে। অবশ্য এটা আমি বেশ বুঝতে পেরেছিলাম যে রাত বিরেতে আমায় দেখে অনেকেরই সেই মৃত পাদ্রীর কথা মনে পড়ে যাবে। কেননা আমাদের গবেষণার কাজে এই প্যান্টের ওপরে যে অ্যাপ্রনটা পরে নিতে হয়, তাতে করে আমাদের অনেকটা ওই হালখাল্লাধারী পাদ্রী বলেই মনে হয়। তো অনেক রকম বিষাক্ত গ্যাস ট্যাস নিয়ে কাজকর্ম করছি, তাই পরীক্ষার সময় চোখে লাল একটা বিকট গগলস আর নাকে মুখে মাস্ক এইসব দিয়ে থাকি। তো ভূতের চেহারা অনেকখানি ওই রকমটা, তাই নয় কি? তো আশেপাশের গ্রামে অনেকেই যে আমায় পাদ্রীর প্রেতাত্মা ঠাওরাচ্ছে তা বেশ বুঝি, কিন্তু তাতে আমার লাভ বই লোকসান নেই। কেননা জায়গাটা যত নির্জন হবে আমার গবেষণার কাজও ততই ভালোভাবে চলবে, বুঝলে? তো এই তো একটু আগেই 2 ভুটিয়া টাট্টু চেপে পাহাড় পার হচ্ছিল। অন্ধকার হয়ে গেছে দেখে ভয়ে ওদের মুখ কাগজের মতো সাদা হয়ে গেছে, বেশ বুঝতে পারলাম। তা সে যে আমারই ভয় সে তো বোঝাই যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু ওই সবুজ আলো ওটা কোত্থেকে আসছে? ও একরকম পোকা আছে বুঝলে, যারা রাত ছাড়া বেরি হয় না। ওই তীব্র আলো ওদের ওপর ফেললে ওদের গতিবিধি লক্ষ্য করা আর সময় বিশেষে বোতলে পড়া খুবই সোজা হয়ে পড়ে। কাজেই রাতে প্রায়ই ওটা হাতে আমি ঘুরে বেড়াই। দূরের লোকে মনে হয় আলোটাই শুধু দেখতে পায়, আমায় লক্ষ্য করে না। নিশ্চয়ই ভাবে কোনো ভৌতিক আলো কুঠির চারপাশে ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে। তো আজ সন্ধ্যের পর হঠাৎ কোথা থেকে জিন পড়া একটা ঘোড়া ঘাস খেতে খেতে কুঠির কাছে এসে পড়ল। তারে গা লাগাতেই বিদ্যুতের একটা শক খেলো, সঙ্গে সঙ্গে একেবারে চোচা দৌড়। ঘোড়া যখন এসেছে তখন শোয়ারও নিশ্চয়ই কাছে কোথাও আছে এই ভেবে নিয়ে আমি একটু খোঁজ করা অবশ্য উচিত ছিল, কিন্তু আলস্য করে তা আর করিনি। তো খানিক বাদেই তুমি এলে। মিলিটারি পোশাকে অত দূর থেকে তোমাকে না আমি ঠিক চিনতে পারিনি, কিন্তু চিৎকার করে বললাম, খবরদার, তারে গা ঠেকিও না, শক খাবে। বলি দৌড়ে তোমার দিকে আসছিলাম, এর মধ্যেই কিন্তু তার ছুঁয়ে শখে তুমি মাটিতে একেবারে অচৈতন্য হয়ে পড়ে গেলে। আমি আর রাম পিল্লাই ধরাধরি করে এই ক্যাম্প খাটে তোমায় এনেছি। পরের দিন স্যানিটারিয়ামে ফিরে বন্ধুদের যখন বললাম যে কাল সারা রাত আমি রোংরু পাহাড়ে কুঠিটায় কাটিয়ে এসেছি, অথচ ভূত দেখতে পাইনি, তখন অবিনাশ সকলের সামনেই আমাকে মিথ্যেবাদী বলে গালি দিল।
গল্প স্বল্পতে শুনলেন মনোরঞ্জন ভট্টাচার্যের লেখা ভুতুড়ে পাহাড়। বিভিন্ন চরিত্রে পেলাম কথক বিজয়বাবুর ভূমিকায় রাজীব, অবিনাশ অরিজিৎ, কানাইবাবু সুদীপ্ত, ডেপুটি কমিশনার অর্পণ, ছোকরা ভুটিয়া দত্তাত্রেয় এবং ভেঙ্কট রাঘবনের চরিত্রে সোমক। গল্পের সূত্রধর সৌমি, গল্পের চলিত রূপান্তর সৌরদীপ, এডিটিং ও সাউন্ড এফেক্টস রাজীব, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন ভুতুড়ে পাহাড়।